গত পর্বে আমরা পরীক্ষার জন্য অতিরিক্ত প্রশ্ন দিয়েছিলাম। এখন আমরা সেই প্রশ্নগুলোর সৃজনশীল প্রশ্ন সহ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো লেখার চেষ্টা করব। তোমরা যারা ওই প্রশ্নগুলো দেখে খাতায় উত্তর লিখিয়েছিলে, তোমরা এগুলো এখন মিলিয়ে নিবে যে কার কয়টা ভুল হলো আর কতগুলো ঠিক হলো। প্রথম প্রশ্ন ছিল ইউক্লিড এর জন্ম কত সালে। এটা অবশ্য আমাদের অধ্যায় 10 থেকে, এই ষষ্ঠ শ্রেণীর গণিতের। ইউক্লিডের জন্ম কত সালে? আমরা জানি যে ইউক্লিডের জন্ম 300 খ্রিস্টপূর্বে বা 300 খ্রিস্টপূর্বাব্দে। ইউক্লিডের জন্ম কোথায় বা কোন দেশে? উত্তর হলো গ্রিস বা গ্রিস দেশে। জ্যামিতি অর্থ কি? জ্যামিতি অর্থ ভূমির পরিমাপ। জ্যামিতি নিয়ে গবেষণা করেছেন এমন 5 জন বিজ্ঞানীর নাম লিখো। আমরা লিখলাম ইউক্লিড, থেলিস, পিথাগোরাস, টলেমি, আর্কিমিডিস এবং প্লেটো। 5 নম্বর, ইউক্লিড রচিত জ্যামিতির বইয়ের নাম কি? দ্য এলিমেন্টস। বিন্দু কাকে বলে? যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কিছুই নেই, শুধু অবস্থান আছে, তাকে বিন্দু বলে। 7 নম্বর, রেখা কাকে বলে? যার শুধু অসীম দৈর্ঘ্য আছে, প্রস্থ ও উচ্চতা নেই, তাকে রেখা বলে। রেখাংশ কাকে বলে? যার শুধু নির্দিষ্ট দৈর্ঘ্য আছে, প্রস্থ ও উচ্চতা নেই, তাকে রেখাংশ বলে। এরপরে রশ্মি কাকে বলে? যার শুধু অসীম দৈর্ঘ্য আছে এবং একটি প্রান্ত বিন্দু আছে, তাকে রশ্মি বলে। 10 নম্বর, দুটি কোণের একটি সাধারণ বাহু আছে, এমন কোণের নাম কি? উত্তর সন্নিহিত কোণ। এরপরে 11 নম্বর, পূরক কোণ কাকে বলে? দুটি সন্নিহিত কোণের পরিমাণ 90 ডিগ্রি হলে তাকে পূরক কোণ বলে। সম্পূরক কোণ কাকে বলে? দুটি সন্নিহিত কোণের পরিমাণ 180 ডিগ্রি হলে তাকে সম্পূরক কোণ বলে। আসলে এই দুটার উত্তর একই, শুধুমাত্র 90 এর জায়গায় 180 হবে, আর কোনো পরিবর্তন নাই। সূক্ষ্মকোণের একটি চিত্র আঁকো। আমরা এরকম একটা রেখা টেনে এই রেখাটা খাড়া করে দেব না, তার চেয়ে একটু কাত করে দেব, তাহলে আমাদের এটা হবে মানে সূক্ষ্মকোণ। শীর্ষবিন্দু কি? দুটি রেখা যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুকে শীর্ষবিন্দু বলে। যেমন দেখো, এই একটা রেখা বা রেখাংশ, এই একটা রেখাংশ, এটা যে বিন্দুতে মিলিত হলো এটাই হলো আমাদের শীর্ষবিন্দু। আসলে এখানে আমরা রেখা না লিখে রেখাংশ লিখলে আরো শুদ্ধ হয়, আরো ভালো হয়। দুটি রেখাংশ যে বিন্দুতে মিলিত হয় সে বিন্দুকে শীর্ষবিন্দু বলে। তাহলে আমরা লিখব দুটি রেখাংশ যে বিন্দুতে মিলিত হয় সে বিন্দুকে শীর্ষবিন্দু বলে। এবং 15 নম্বর প্রশ্ন ছিল একটি সমকোণী ত্রিভুজ এঁকে 3টি বাহুর নাম লিখো। আমরা এইরকম একটা সমকোণী ত্রিভুজ আঁকবো, অর্থাৎ নিচের এই রেখাটা দিয়ে এইখানে খাড়া করে রেখাটা আঁকবো, তাহলে আমাদের 90 ডিগ্রি হবে। আর এইরকম করে আমরা একটা রেখা দেব, দিয়ে আমরা 3টা নাম দিলাম, এখানে দিলাম এ, বি, সি। তাহলে আমরা উত্তর লিখবো এভাবে, 3 বাহুর নাম। চিত্র আঁকার পরে লিখবো 3 বাহুর নাম ভূমি, উচ্চতা, অতিভুজ। অর্থাৎ এখানে ভূমি বিসি, মানে এই যে এটা হলো ভূমি, উচ্চতা হলো এ বি, আর অতিভুজ হলো এসি। তাহলে এখানে আমরা এই যে অ্যারো, এটা দ্বারা বোঝাচ্ছি যে বিসিটাকে আমরা ভূমিও লিখতে পারি, আবার উচ্চতাও লিখতে পারি, আবার এ বিটাকে উচ্চতা না লিখে ভূমিও লিখতে পারি। মানে উল্টে দিলে আমরা এক ভূমিকে আমরা উচ্চতা বলতে পারি, আবার উচ্চতাকে ভূমি বলতে পারি। কিন্তু অতিভুজ সবসময় অতিভুজই থাকে, এটার কোনো পরিবর্তন হয় না, কারণ এই 90 ডিগ্রি কোণের বিপরীতে যে বাহু থাকে সেটাকে অতিভুজ বলা হয়। আর অতিভুজ হলো এই 3টা বাহুর মধ্যে সবচেয়ে বড়, এর কোনো পরিবর্তন নাই। আচ্ছা, এরপরে আমরা সৃজনশীল যেটা প্রশ্ন দেখেছিলাম এরকম, এটার আমরা অ্যান্সার এভাবে লিখব। ক নাম্বারের, তল কাকে বলে, কত প্রকার কি কি? উত্তর, কোনো বস্তুর উপরিভাগকে
বা বাইরের অংশকে তল বলে। যেমন ফুটবলের বক্রতল এবং ইটের সমতল, একটা বইয়ের সমতল। তল দুই প্রকার, সমতল এবং বক্রতল। যেমন ফুটবলের তল হলো বক্রতল, ইটের তল হলো সমতল। খ নাম্বার, চিত্রে প্রদর্শিত বস্তুর তল কোন প্রকারের? আমরা দেখতেই পাচ্ছি এটা সমান, এজন্য আমরা লিখব চিত্রে প্রদর্শিত বস্তুর তল হলো সমতল। এরপরে গ নাম্বার, বস্তুটির আয়তন নির্ণয় করো। আমরা লিখব আয়তন সমান, অথবা আমরা জানি আয়তন সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা ঘন একক। এখানে 10 সেন্টিমিটার না ইঞ্চি না ফিট না কিলোমিটার কিছু দেওয়া নাই, কোনো একক দেওয়া নাই। যখন কোনো একক দেওয়া না থাকবে তোমরা এখানে ঘন মানে একক কথাটা লিখবে। মানে ইঞ্চি সেন্টিমিটার ফিট কিছুই দেওয়া না থাকলে লিখবে একক। তিনটা আছে এই জন্য ঘন একক, এখানে তিনটা সংখ্যা আছে এই জন্য ঘন একক। যদি দুটা সংখ্যা থাকতো তাহলে বর্গ একক হতো, তখন আয়তন হতো না, ক্ষেত্রফল হতো। তাহলে এই যে দৈর্ঘ্যের জায়গায় 10, প্রস্থের জায়গায় 5, উচ্চতার জায়গায় 3। এখন আমরা এই তিনটা গুণ করলে পাচ্ছি 5 10 50, 50কে 3 দ্বারা গুণ করলে 150, তার মানে 150 ঘন একক। এইভাবে আমরা এরকম সৃজনশীল অঙ্ক সমাধান করব। আর এরকম প্র্যাকটিস যদি আমরা বারবার করি তাহলে নিশ্চয়ই আমাদের পরীক্ষা ভালো হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।